হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমাদের 16টা এসএকিউ পরীক্ষায় থাকে, তোমরা 12 থেকে 14টা এসএকিউর কিন্তু অ্যান্সার করে আসতে পারবে। আজকের ক্লাসে তোমাদের যেটা আলোচনা করব, প্রিভিয়াস 2023 থেকে 2018 2023 থেকে 18 সাল পর্যন্ত যত এসএকিউ প্রশ্ন এসেছিল সমস্ত এসএকিউ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তাই আজকের ক্লাসটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা কোনো প্রশ্ন পড়ার আগে, অন্য কোনো কিছু দেখার আগে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সের দেখা দরকার এসএকিউ প্রশ্নের জন্য, কারণ তোমাদের মিনিমাম, আমি বললাম এটা মিনিমাম 12টা প্রশ্ন এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমাদের জন্য এই ক্লাসটা তৈরি করতে, এই পিডিএফটা রেডি করতে অনেকটা পরিশ্রম করতে হয়েছে। অবশ্যই ভিডিওটা নিজেদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে। এবারে তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। প্রথমে দেখো 2023 সালের প্রশ্নের সমাধান দেখো। প্রথম প্রশ্ন, এনপিটি এর ফুল ফর্ম কি আছে? নন পলিফেরেশন অফ নিউক্লিয়ার ওয়েপেন্স। এটাই বেশিরভাগ বইতে আছে এবং কিছু কিছু বইয়ে এটাই আছে। এখান থেকে আছে টিটি অন দ্য নন পলিফেরেশন অফ নিউক্লিয়ার ওয়েপেন্স, যার বাংলা করলে হয় পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ চুক্তি। এখানে অথবার প্রশ্ন কি এসেছিল দেখো, এনআইইও এর ফুল ফর্ম কি? নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝায়? অ্যান্সারটা দেখো, ঠান্ডা লড়াইয়ের সময়কালে দুটি পরস্পর বিরোধী মহাশক্তিধর রাষ্ট্র সমগ্র বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে, এটাই হচ্ছে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি। মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? মার্শাল পরিকল্পনার দুটি মূল উদ্দেশ্য হলো যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দেশগুলিকে অর্থ সাহায্য দিয়ে তাদেরকে সোভিয়েত প্রভাব থেকে মুক্ত করা, আরেকটা হচ্ছে মার্কিন অর্থ সাহায্যকারী দেশগুলিকে মার্কিন রাষ্ট্রজোটের অন্তর্ভুক্ত করা এবং তাদের বিদেশ নীতি নির্ধারণে আধিপত্য কায়েম করা। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, পটসডাম সম্মেলনে যোগদানকারী দুজন নেতার নাম। দেখো, জোসেফ স্টালিন আর হচ্ছে প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল বা ক্লিমেন্ট অ্যাটলি। দেখো, তিনটে নাম এখানে দেওয়া আছে, দুটো লিখলেই হবে। নেক্সট আছে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? দেখো, মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটি কার লেখা? দেখো, অ্যান্সারটা এখানে করা আছে জেমস দেখো জেমস রোজেনাউয়ের লেখা মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক। সার্কের যে কোনো একটি ত্রুটি লেখো। সার্কের ত্রুটি দেখো, সার্কের ত্রুটি 1 নম্বর পয়েন্ট হচ্ছে সন্ত্রাসবাদী কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে না। 2 হচ্ছে ভারত সম্পর্কে সন্দেহ। 3 নম্বর লেখা আছে দেখো, কখনো কখনো চীন, নেপাল, ভুটান, বাংলাদেশের আঁতাত দেখে। কখনো কখনো চীন, নেপাল, ভুটান, বাংলাদেশে আঁতাত দেখে। পরের প্রশ্ন আছে লাহোর ঘোষণাপত্র কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার? নরসিংহ রাও লুক ইস্ট নীতি বা পূর্বে তাকাও নীতির রূপকার, যেটা হয়েছিল 1991। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? অ্যান্তোনিও গুতারেস বর্তমান মহাসচিবের নাম। জাতিপুঞ্জের অছি পরিষদের যে কোনো দুটি কার্যাবলী, যৌথ আত্মনির্ভরশীলতা ও সদস্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা। 2 হচ্ছে মানুষের মানবিক অধিকার ও মৌল স্বাধীনতাগুলি প্রতিষ্ঠা ও রক্ষা করা। পরের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষেবার দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম করো। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থা হচ্ছে ইউনেস্কো, আর একটা হচ্ছে FAOI। বিগ 5 বা পঞ্চপ্রধান কাদের বলা হয়? অ্যান্সারটা দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন, ফ্রান্স ও গণপ্রজাতন্ত্রী চীন। এই 5টি দেশ বিগ 5 বা পঞ্চবৃহৎ শক্তি নামে পরিচিত। সম্মিলিত জাতিপুঞ্জের কোন দুটি সংস্থা সনদ সংশোধন করতে পারে? সাধারণ সভা, আরেকটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয়? সনদ বলা হয়। নেক্সট, স্পিরিট অফ লস গ্রন্থটি কার লেখা?
স্পিরিট অফ লস মন্তেস্কুর লেখা। ডুমা কোন দেশের আইনসভা? ডুমা হচ্ছে রাশিয়ার আইনসভা। উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থা যে কোনো একটি উদাহরণ। উত্তরাধিকার সূত্রে শাসন ব্যবস্থা ইংল্যান্ডের শাসন ব্যবস্থা, কারণ ইংল্যান্ডের রাজা রানী আছে তোমরা জানো। ভারতের যে কোনো রাজ্যের রাজ্যপালের যে কোনো একটি বিশেষ অধিকার ও অব্যাহতি উল্লেখ করো। আদালতে অভিযুক্ত না হওয়ার অধিকার, বিচারের সময় জুরির দায়িত্ব থেকে অব্যাহতি। নেক্সট, ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ। ভারতের রাজ্যসভায় সভাপতিত্ব করাই হলো উপরাষ্ট্রপতির প্রধান কাজ। এছাড়া রাষ্ট্রপতির মৃত্যু, পদচ্যুতি বা পদত্যাগ করলে উপরাষ্ট্রপতি অস্থায়ীভাবে রাষ্ট্রপতি পদের কার্যভার গ্রহণ করতে পারেন। নেক্সট হচ্ছে কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো? দ্রুত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ দুজন মন্ত্রীকে নিয়ে ক্যাবিনেটের ভিতরেই আরও ক্ষুদ্র একটা সংস্থা গড়ে তোলা হয়, একে কিচেন ক্যাবিনেট বলে। পৌরসভার একটি আয়ের উৎস। পৌরসভার আওতাধীন বাড়িঘর, তারপরে হচ্ছে দেখো দালান কোঠা, ব্যবসায়িক প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের লাইসেন্স, পারমিট, সার্টিফিকেট থেকে পৌরসভা আয় করে। ওয়ার্ড কমিটি কি? বর্তমানে পৌরসভার অন্তর্ভুক্ত দুটি কমিটির একটি হচ্ছে ওয়ার্ড কমিটি। 3 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলের এক বা একাধিক ওয়ার্ড নিয়ে এই কমিটি গঠিত হয়। ওয়ার্ড কমিটির সর্বনিম্ন 7 জন এবং সর্বাধিক 17 জন সদস্য থাকতে পারে। এই কমিটি গঠনের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত পৌরসভা গ্রহণ করে। সাধারণত সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সভাপতি ওয়ার্ডের কাউন্সিলর হন। পরের প্রশ্ন আছে মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহী কি নামে পরিচিত? মুখ্য কার্যনির্বাহী দেখো কমিশনার নামে পরিচিত। এবার 2022 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো। সংসদ, গ্রাম সংসদ কি? 1994 সালে পঞ্চায়েত সংশোধনী আইন অনুসারে পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রামে পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রের মধ্যে সব ভোটারকে নিয়ে গঠিত একটি সংস্থা হলো গ্রাম সংসদ। অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের মধ্যে যত ভোটার আছে সেই সব ভোটারকে নিয়ে গঠিত হয় গ্রাম সংসদ। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি? সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জেলা পরিষদ। 3টে স্তর আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ। পৌরসভার যে কোনো 2টি বাধ্যবাধকতামূলক কাজ, এক হচ্ছে দেখো জল সরবরাহ ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা, রাস্তাঘাট নির্মাণ করা, ঠিক আছে, আরেকটা হচ্ছে রাস্তাঘাট নির্মাণ করা। পরের প্রশ্ন হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ কি? বন্দিকে আদালতে সশরীরে হাজির করার নামই হচ্ছে বন্দি প্রত্যক্ষীকরণ। ভারতীয় বিচার ব্যবস্থার যে কোনো একটি বৈশিষ্ট্য অখণ্ড বিচার ব্যবস্থা। ভারতীয় বিচার ব্যবস্থার প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো অখণ্ড বিচার ব্যবস্থা। এই অখণ্ড বিচার ব্যবস্থার সর্বোচ্চ স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট এবং সর্বনিম্ন স্তরে রয়েছে ন্যায় পঞ্চায়েত এবং অঙ্গরাজ্যগুলির জন্য রয়েছে হাইকোর্ট। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট থাকবে? 214 নম্বর ধারায় বলা হয়েছে। লোকসভার গঠন কি? লোকসভা অনধিক 552 জন সদস্য কেন্দ্রশাসিত অঞ্চল থেকে 20 জন নির্বাচিত হন এবং 2 জন অ্যাংলো ইন্ডিয়ানকে রাষ্ট্রপতি মনোনীত করেন। তারপর দেখো জিরো আওয়ার কাকে বলে? পরের প্রশ্ন, জিরো আওয়ার কাকে বলে? ঘড়িতে যখন দুপুর 12টা বাজে তারপর থেকে পুরো 1 ঘন্টা ধরে অর্থাৎ 1টা পর্যন্ত আইনসভায় যে কোনো কক্ষের কাজকর্ম চলতে থাকে, এই সময়কে জিরো আওয়ার বলা হয়। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বয়স হতে হবে? 30 বছর বয়স হতে হবে। ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারায় কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারা অনুযায়ী কোনো রাজ্যের সরকার সাংবিধানিক শর্ত অনুসারে রাজ্য শাসনের অসমর্থ হলে কেন্দ্রীয় সরকার সেই রাজ্য সরকারকে বরখাস্ত করে রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা নিজের হাতে তুলে নিতে পারে। তারপরে কি বলা হচ্ছে? ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে? রাষ্ট্রপতি নিযুক্ত করে। কেন্দ্রের মন্ত্রিসভার যে কোনো একটি কার্য চিহ্নিত করো। সরকারের নীতি নির্ধারণ করা, তারপরে কি ধরনের এবং কোন নীতির দ্বারা পরিচালিত হবে তা নির্ধারণ করা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কাজ। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। ত্রুটিমুক্ত আইন প্রণয়ন। আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট হলে সুচিন্তিত আইন প্রণীত হয়। দ্রুত সিদ্ধান্ত নিতে গিয়ে হঠকারী সিদ্ধান্ত নিতে পারে। এর দরুন
দুটি কক্ষ থাকলে যুক্তি যুক্তি ও আবেগ অপেক্ষায় কার্যকারী হয়ে সুচিন্তিত আইন প্রণয়ন করতে পারে। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে একটি যুক্তি ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ নয়। স্যাবাইন, গিলকাইস্ট প্রমুখ সমালোচকদের মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কখনোই ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ হতে পারে না, কারণ ব্যক্তি স্বাধীনতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হল স্বাধীনতার অনুকূল পরিবেশ এবং স্বাধীনতাগামী সদা জাগ্রত জনগণ। তাই সরকারের পক্ষে সচেতন জনগণকে উপেক্ষা করে স্বেচ্ছাচারী হয়ে ওঠা সম্ভব নয়। পরের প্রশ্ন, ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম কি? ব্রিটেনের আইনসভার উচ্চকক্ষের নাম লর্ড সভা বা হাউস অব লর্ড। নিম্নকক্ষের নাম হচ্ছে কমন সভা, জেনে রাখো। বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটি পদ্ধতি, একটা হচ্ছে বিচারপতিদের উচ্চ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নিযুক্ত, মানে বিচারপতিগণের উচ্চ যোগ্যতা সম্পন্ন হচ্ছে কি ব্যক্তি নিযুক্ত ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে বিচার বিভাগের ওপর দেখো কার্যকলাপকারী বা আইন বিভাগের হস্তক্ষেপ না করা, অর্থাৎ বিচার বিভাগের কার্যকলাপের ওপর আইন বিভাগের হস্তক্ষেপ না করা। এইভাবে তোমরা সহজ করে এটা লিখে দেবে। তারপরের প্রশ্ন আছে, নাম সর্বস্ব শাসক এবং প্রকৃত শাসকের মধ্যে পার্থক্য। যদি বলে নাম সর্বস্ব শাসকের উদাহরণ, তাহলে লিখবে ভারতের রাষ্ট্রপতি, আর প্রকৃত শাসক হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। এদের মধ্যে পার্থক্য কি দেখো। 1 নম্বর, নাম সর্বস্ব শাসক বলতে বোঝায় যার নামে তত্ত্বগতভাবে দেশের শাসন কার্য পরিচালিত হয়, কিন্তু বাস্তবে তিনি ক্ষমতা ভোগ করেন না। দৃষ্টান্ত রূপে বলা যায় ইংল্যান্ডের রাজা বা রানী এবং ভারতের রাষ্ট্রপতি। আর প্রকৃত শাসক দেখো, তত্ত্বগতভাবে যিনি সর্বোচ্চ শাসন ক্ষমতা ও মর্যাদার অধিকারী নন, কিন্তু বাস্তবে যিনি শাসন ক্ষমতার প্রকৃত কর্ণধার, প্রভূত ক্ষমতার অধিকারী, তাকে বলা হয় প্রকৃত শাসক। উদাহরণস্বরূপ বলা যায় ভারতের প্রধানমন্ত্রী, গ্রেট ব্রিটেনের প্রধানমন্ত্রী। আমলাতন্ত্রের যে কোনো দুটি কার্যাবলী হচ্ছে সংবাদ ও তথ্য সরবরাহ, আর বিচার বিভাগীয় কার্য সম্পাদন, আর একটা হচ্ছে রাজনৈতিক ব্যবস্থা সংরক্ষণ। তারপরে রাষ্ট্রকে আত্মাহীন যন্ত্র কে বলেছেন? মহাত্মা গান্ধী বলেছেন। উদারনীতিবাদের জনক হিসাবে কাকে অভিহিত করা হয়? অধ্যাপক জন লককে। উৎপাদন শক্তির দুটি উদাহরণ দাও। উৎপাদন শক্তি হচ্ছে শ্রমিকের শ্রম শক্তি, তারপরে যন্ত্রপাতি, এগুলো। তারপরে 20 ইয়ার্স ক্রাইসিস বইটির লেখক E.H. কার। ক্ষমতার যে কোনো দুটি উপাদান চিহ্নিত করো। ক্ষমতার দুটি উপাদান দেখো। ক্ষমতার দুটি উপাদান হচ্ছে ভৌগোলিক উপাদান। একটি রাষ্ট্রের ভৌগোলিক অবস্থার উপর ক্ষমতা অনেকাংশে নির্ভর করে। রাষ্ট্রের আয়তন যদি বড় হয় তাহলে শক্তি বৃদ্ধি পায়। পরের পয়েন্ট হচ্ছে প্রাকৃতিক সম্পদ। যে দেশের প্রাকৃতিক সম্পদ যত বেশি, সেই দেশ তত শক্তিশালী হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রাথমিক প্রাকৃতিক জাতীয় স্বার্থ কাকে বলে? একটি দেশ যখন অপর কোনো দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য যে প্রাথমিক লক্ষ্যকে বা বিষয়কে গুরুত্ব দেয়, তাকে উক্ত দেশের প্রাকৃতিক জাতীয় স্বার্থ বলা হয়। এবার 2020 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। 2021 সালে কিন্তু পরীক্ষা হয়নি, কোভিড চলছিল, সেই কারণে পরীক্ষা হয়নি, তাই 2021-এর প্রশ্ন নেই। 2020 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? নিকিতা কুইশ্চেভ। জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? জওহরলাল নেহরু। নেক্সট, সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি কি? সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি হলো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে সম্মিলিতভাবে সমবেত হওয়া। ওছি পরিষদের একটি কাজ ওছি অঞ্চল পরিদর্শন করা। ইউনেস্কোর পুরো কথা দেখো, ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পরে প্রশ্ন, স্পিরিট অফ লস গ্রন্থ কার লেখা? দেখো কার লেখা, এটা স্পেলিংটা মিস্টেক আছে, মন্তেস্কু হবে। এর আগেও তোমরা দেখেছো, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্ন রিপিট হচ্ছে, বুঝতে পারছো, এটা মন্তেস্কু হবে, স্পেলিংটা হবে মন্তেস্কু, ঠিক আছে, মন্তেস্কু। তারপরে আমলাতন্ত্র বলতে কি বোঝো? সরকারি উচ্চপদস্থ কর্মীদের আমলা বলা হয়। প্রশাসনিক কাজকর্মে আমলাদের
অংশগ্রহণকে সম্মিলিতভাবে আমলাতন্ত্র বলা হয়। অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলতে কি বোঝো? আইন বিভাগ কর্তৃক অর্পিত ক্ষমতার ভিত্তিতে শাসন বিভাগ যে আইন রচনা করে তাকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম কি? ব্লক স্তরের পঞ্চায়েত ব্যবস্থার নাম পঞ্চায়েত সমিতি। বড় কমিটি কি? বড় কমিটি হলো পৌর এলাকায় এলাকা ভিত্তিক বিশেষ একটি কমিটি, 5 থেকে 10টি ওয়ার্ড নিয়ে একটি করে বড় গঠিত হয়। তারপরে দেখো উক্ত ওয়ার্ডের কাউন্সিলরগণ সংশ্লিষ্ট বড় কমিটির সদস্য হন। বর্তমানে কলকাতা পৌর নিগমে 15টি বড় কমিটি রয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের দুটি উৎস, একটা হচ্ছে রাজ্য সরকারের দেওয়া আর্থিক অনুদান, বিভিন্ন কর ও ফি বাবদ সংগৃহীত, আর দ্বিতীয় হচ্ছে পরের প্রশ্ন দেখো, বিভিন্ন কর ও ফি বাবদ, এটা দ্বিতীয়। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম, একটা হচ্ছে বাক যুদ্ধ, ঠিক আছে, আর একটা হচ্ছে কূটনীতি, আর একটা হচ্ছে মর্যাদার লড়াই, ছায়াযুদ্ধ, এগুলো সবই আছে। কিউবা সংকট কবে হয়? 1962। সল্টের সম্পূর্ণ নাম SALT। এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন টক, ঠিক আছে। তারপর দেখো, গ্লাসনস্ত কি? সোভিয়েত রাশিয়া কর্তৃক গৃহীত বিশেষ একটি নীতি হলো গ্লাসনস্ত। এর অর্থ হলো মুক্তমনা। এর ফলে রাজনৈতিক ও সামাজিক বিষয়ে মুক্ত আলোচনার পথ আবরিত হয়েছিল। সার্ক গঠনের প্রস্তাব দিয়েছিল কে? প্রথম জিয়াউর রহমান, তিনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। NIEO এটা দেখলে তোমরা 23 সালের প্রশ্নে তোমাদের ছিল, প্রশ্ন রিপিট হবে, তোমাদের বলছি, এগুলো দেখে যাও, সবই কমন পাবে। ওই বললাম 12 থেকে 14টা প্রশ্ন তোমরা অবশ্যই লিখে আসতে পারবে। নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। তারপরে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যের একটি বিশেষ ক্ষমতা ভোগ করে। এই ক্ষমতায় বলে কোনো স্থায়ী সদস্য যে কোনো প্রস্তাবে অসম্মতি জানালে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলির এই বিশেষ ক্ষমতাকে ভেটো ক্ষমতা বলে। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম কি? সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানের নাম হচ্ছে সনদ বা চার্টার। তারপরে জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব অ্যান্তনিও গুতারেস। এই প্রশ্নটাও রিপিট হচ্ছে, দেখছো। তারপরে কাকে ক্যাবিনেটের তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? প্রধানমন্ত্রীকে। নেক্সট, রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করে? উপরাষ্ট্রপতির কাছে পেশ করে। পরের প্রশ্ন, রাজ্যপালের যোগ্যতা উল্লেখ করো। তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, অন্তত 35 বছর বয়স্ক হতে হবে। এবার 2019 সালের প্রশ্নপত্রের সমাধানটা তোমরা দেখো, জেলা পরিষদের আয়ের দুটি উৎস উল্লেখ করো। জেলা পরিষদের আয়ের দুটি উৎস হচ্ছে যানবাহন, খেয়াঘাট, সেচ প্রভৃতি থেকে সংগৃহীত কর। 2 নম্বর হচ্ছে সরকারের দেওয়া ঋণ ও আর্থিক সাহায্য। পরের প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? পঞ্চায়েত ব্যবস্থায় 50% আসন সংরক্ষিত থাকে। নেক্সট, 1992 সালে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সাথে জড়িত? 73তম সংবিধান সংশোধনী আইন। সপরিষদ মেয়রে মোট সদস্য সংখ্যা কত? 12 জন। নেক্সট, লোক আদালত কোথায় প্রথম স্থাপিত হয়েছিল? লোক আদালত দিল্লি ও গুজরাটে প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল। বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে কি বোঝো? বিচার বিভাগীয় সক্রিয়তা বলতে আদালতের সেই ভূমিকাকে বোঝায় যা আইন বিভাগ ও শাসন বিভাগের কর্মক্ষেত্রের ওপরে বিচার বিভাগের প্রাধান্য বিস্তারকে সূচিত করে। তারপরে পরমাদেশ কথার অর্থ কি? পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ করছি। সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? প্রধানমন্ত্রীকে। রাজ্যের বিধানসভার নেতা বা নেত্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন? ইমপিচমেন্ট পদ্ধতিতে। নেক্সট আছে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের যে কোনো একটি নীতি। সম্মিলিত জাতিপুঞ্জের সনদের একটি নীতি হলো সকল সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্ব। সম্মিলিত জাতিপুঞ্জের দিবস রূপে বছরের কোন দিনটি পালন করা হয়? 24শে অক্টোবর।
জাতিপুঞ্জের 193তম সদস্য রাষ্ট্র কোনটি? দক্ষিণ সুদান। তারপরে আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? আন্তর্জাতিক বিচারালয় নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত। নিরাপত্তা পরিষদের ভেটো প্রদানের ক্ষমতা আছে এমন দুটি রাষ্ট্রের নাম, এমন দুটি রাষ্ট্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আর হচ্ছে চীন। জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা কত? সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা 54। সার্কের সদস্য দেশগুলির নাম উল্লেখ করো। সার্কের সদস্য দেশগুলির নাম ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ আর হচ্ছে আফগানিস্তান। সাপটার পুরো কথা। সাউথ এশিয়ান প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট কোন বছর বান্দং সম্মেলন হয়? 1955 সালে। ভারতের কোন প্রধানমন্ত্রী 1987 সালে শ্রীলঙ্কা সরকারের সাথে শান্তি স্থাপনের উদ্দেশ্যে চুক্তি করেন? অ্যান্সার হচ্ছে দেখো কোন প্রধানমন্ত্রী, ঠিক আছে, রাজীব গান্ধী। পেরেস্তোইকা, এটা স্পেলিংটা মিস্টেক আছে। পেরেস্তোইকা কি? পেরেস্তোইকা বলতে বোঝায় অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ। নেক্সট এটা দেখো, দাঁতাত হবে, পেতাত নয়। দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো দাঁতাত, এটা দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য হলো দাঁতাত, দাঁতাত বলতে বোঝায় উত্তেজনার প্রশমনের সচেতন ও স্বেচ্ছাকৃত নীতি। অন্যদিকে ঠান্ডা লড়াই বলতে বোঝায় উত্তেজনাকে সচেতনভাবে সর্বোচ্চ পর্যায়ে চালিত করার একটি অবস্থা। তারপরে দেখো কোন সম্মেলনকে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত হিসাবে চিহ্নিত করা হয়? পটসডাম সম্মেলন। নেক্সট, ট্রুম্যান নীতি কাকে বলে? আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ মার্কিন কংগ্রেসে একটি বক্তৃতা দেন। এই বক্তৃতায় তিনি তুরস্ক, গ্রিস সহ ভারতের যে কোনো দেশকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে সামরিক ও আর্থিক সাহায্যদানের প্রতিশ্রুতি দেন। এই ঘোষণা ট্রুম্যান নীতি নামে পরিচিত। এবার শেষ তোমাদের 2018 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও। ক্ষুদ্র জেলাশাসক কাকে বলা হয়? এসডিও। এসডিওকে ক্ষুদ্র জেলাশাসক বলা হয়। ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? রাজ্য সরকারের অনুমতির ভিত্তিতে গ্রাম পঞ্চায়েত কর্তৃক নির্বাচিত 5 জন সদস্য নিয়ে গঠিত গ্রামের ছোটোখাটো দেওয়ানি ও ফৌজদারি বিচারের জন্য গঠিত সংস্থাকে ন্যায় পঞ্চায়েত বলা হয়। ওয়ার্ড কমিটি কি? পরের প্রশ্ন, ওয়ার্ড কমিটি। প্রত্যেক পৌরসভার জন্য ওয়ার্ডে কমিটি গঠন করা বর্তমান বাধ্যতামূলক। একটি ওয়ার্ডে নিয়ে গঠিত কমিটিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর কমিটির চেয়ারম্যান হন। কমিটির অন্য সদস্যগণ পৌরসভার চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কাউন্সিলর কর্তৃক মনোনীত হন। 2 বা ততোধিক ওয়ার্ড নিয়ে গঠিত কমিটিতে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরদের মধ্যে থেকে একজনকে চেয়ারম্যান এবং 5 বছরের জন্য এই কমিটি ওয়ার্ডের পৌরসভার যাবতীয় কাজ তদারকি করে। পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটো উৎস, এটা দেখো পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটো উৎস উল্লেখ করো। পশ্চিমবঙ্গের পৌরসভার আয়ের দুটি উৎস হচ্ছে দেখো, রাজ্য সরকারের দেওয়া আর্থিক সাহায্য আর নিজস্ব সূত্র থেকে কর বাবদ সংগ্রহ করা অর্থ। এটা কুর হবে না, কর। ভারতের প্রধানমন্ত্রীর যে কোনো দুটি ক্ষমতা, মন্ত্রিসভার নেতা আর রাষ্ট্রপতি প্রধান পরামর্শদাতা। ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? ভারতের উপরাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষের মনোনীত নির্বিশেষে সকল সদস্য নিয়ে গঠিত নির্বাচক সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে নির্বাচিত হন। রাজ্যপাল পদের একটি যোগ্যতা, রাজ্যপাল পদপ্রার্থীকে 35 বছর বয়স্ক হতে হবে, ভারতের নাগরিক হতে হবে। অর্পিত ক্ষমতাপ্রসূত আইনের সংজ্ঞা, বর্তমানে কোনো বিশেষ ক্ষেত্রে আইনসভা আইন প্রণয়নের দায়ভার শাসন বিভাগকে দিয়ে থাকে। শাসন বিভাগ প্রণীত এই আইনকে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন বলে। তারপরে দেখো আমলাতন্ত্র বলতে কি বোঝো? এটা তোমাদের আগেও ছিল, সেই কারণে এটা আর বলছি না, এটা রিপিট আসছে। স্পিরিট অফ লস দেখছো, মন্তেস্কুর লেখা, এটা আগে ছিল। আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা 15 জন। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থা, একটা হচ্ছে দেখো আন্তর্জাতিক শ্রম সংস্থা আর একটা হচ্ছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার।
নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা, নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা হচ্ছে এর কোনো স্থায়ী সৈন্যবাহিনী নেই। সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। দেখো, আন্তর্জাতিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? এটা আন্তর্জাতিক হবে। আন্তর্জাতিক সনদ হচ্ছে 1941 সালে। ব্রিক্স কি? ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন। এই প্রত্যেকটা অক্ষরের মানে প্রত্যেকটা যে ওয়ার্ড দেখতে পাচ্ছ এই ওয়ার্ডগুলো নিয়েই এই 5টা দেশ, ঠিক আছে। এবারে পরের প্রশ্ন, G77 বলতে কি বোঝো? সম্মিলিত জাতিপুঞ্জের উন্নয়নশীল দেশগুলির সম্মিলিত অর্থনৈতিক স্বার্থ পূরণের জন্য 1964 খ্রিস্টাব্দের 15ই জুন গঠিত একটি সংগঠন। এই সংস্থাটি জাতিপুঞ্জের কাছে ঐক্যবদ্ধভাবে স্বার্থ পূরণের প্রচেষ্টা চালায়। কয়টি সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত? 7টি। ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? দেখো, পঞ্চশীল নীতি, এটাও বলতে পারো। আরেকটা হচ্ছে দেখো, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান, এটাও বলতে পারো। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান। পরের প্রশ্ন, যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। একটি পঞ্চশীল নীতি হলো ভূখণ্ডগত অখণ্ডতা এবং সার্বভৌমিকতা সম্পর্কে পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। দ্বিমেরুকরণ, দ্বিমেরুকরণ বলতে বিশ্ব পুঁজিবাদী ও সমাজতান্ত্রিক এই দুই পরস্পর বিরোধী শিবিরের নেতৃত্বে পরিচালিত আন্তর্জাতিক পরিস্থিতিকে বোঝায়। পরের প্রশ্ন, NAM এর একটি নীতি। দেখো, এর একটি নীতি হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় শান্তিপূর্ণ সহযোগিতা। জননিরপেক্ষ আন্দোলনের দুজন প্রবক্তা হচ্ছে জওহরলাল নেহরু আর সুকর্ণ। আর শেষ প্রশ্ন তোমাদের, সিয়াটো কথার অর্থ? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। এই তোমাদের 2023 থেকে 18 পর্যন্ত 21টা বাদ দিয়ে যে প্রশ্নগুলো আলোচনা করলাম এসিকিউ, এগুলো অবশ্যই দেখে যাও, তোমরা কমন পাবে, এতে কোনো সন্দেহ নেই।